বাঁধন রূপের অধিকারী। লেখিকা সুমি চৌধুরী। পর্ব 6। বাঁধন তিলমাত্র বিচলিত না হয়ে অফিসারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাদের কাজ কি? সত্য মিথ্যা যাচাই না করে কেবল অনুমানের ভিত্তিতে অন্যকে সন্দেহ করা? এর জন্য কি আপনাদের পুলিশের চাকরি দেওয়া হয়েছে? অফিসার এবার অগ্নিশর্মা হয়ে বাঁধনের খুব কাছে এগিয়ে এলেন। এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তাকে তোমার অন্তত ধারণা আছে? বাঁধন একটুও না দমে আগের মতোই নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমার সামনে দাঁড়িয়ে আছেন পেশায় একজন পুলিশ, যার মূল কাজ দেশ সেবা করা। কিন্তু তিনি এখন এক মারাত্মক ভুল করছেন, যার মাসুল পরে তাকেই দিতে হবে। পুলিশ অফিসারটি এবার সত্যি চরম ক্ষেপে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে আকাশ ভিড় ঠেলে ঝটপট এগিয়ে এলো। সে বাঁধনের হাত চেপে ধরে চাপা সুরে বলল, কি করছিস এসব? অযথা এই ঝামেলায় তুই নিজেকে জড়াচ্ছিস কেন? বাঁধন আকাশের কথায় কোনো উত্তর দিল না। সে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে সেই যুবক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, যিনি খুন হয়েছেন তিনি আপনাদের কে হন? বড় ছেলে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মা হন, আর আমার মাকে খুন করেছে আমার এই ছোট ভাই। পাশের ছেলেটি মুহূর্তেই চিৎকার করে প্রতিবাদ করে উঠল, একেবারেই মিথ্যা কথা, আমি মাকে খুন করি নাই। দুজনের সবার সামনে উত্তেজিত হয়ে একে অপরকে দোষারোপ করে ঝগড়া শুরু করলো। বাঁধন বিরক্তিতে ভ্রু কুঁচকে অত্যন্ত কর্কশ স্বরে ধমক দিয়ে উঠল, চুপ করেন একদম। রিমান্ডে নিলে সত্যি কোনটা তখন এমনি এমনি বেরিয়ে আসবে। রিমান্ডের নাম শুনেই দুই ভাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বড় ভাই আর এক মুহূর্ত দেরি না করে চেয়ার ছেড়ে সরাসরি অফিসারের দিকে ছুটে গেলেন। তিনি অফিসারকে টেনে এক কোণে নিয়ে গিয়ে হাউমাউ করে কেঁদে পায়ে ধরে বললেন, স্যার স্যার আমাকে বাঁচান, আমাকে রিমান্ডে দিবেন না, আমি সহ্য করতে পারবো না, বাঁচান আমাকে। অফিসার সন্দিগ্ধ চোখে ভ্রু কুঁচকে তাকালেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাঁচাবো মানে? খুন কি আপনি করেছেন? হ্যাঁ স্যার, সব কাহিনী পরে বলবো, প্লিজ আপনি শুধু আমাকে বাঁচান। অফিসার এবার মেয়েকে রাগ দেখিয়ে বললেন, তুই ভাবলি কি করে? তুই খুন করবি আর আমরা সব জেনেও তোকে ছেড়ে দেব? চল রিমান্ডে চল। ছেলেটি এবার মরিয়া হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, না না স্যার, আমি টাকা দেব আপনাকে, যত টাকা লাগে সব দেব, তবু স্যার আমাকে রিমান্ডে দিবেন না। টাকার কথা কানে যেতে অফিসারের লোভী স্বভাবটা চড়া দিয়ে উঠল। তিনি এদিক ওদিক তাকিয়ে গলা কাকারি দিয়ে নিচু সরে বললেন, কত দিবি? ছেলেটি যেন হাতে আকাশ পেল। সে দ্রুত বলল, আপনি যত চান। ভেবে বলছিস তো? হ্যাঁ স্যার, শুধু আমাকে বাঁচিয়ে দেন। রুম থেকে যখন ছেলেটির আর অফিসার বেরিয়ে এলেন, বাঁধন তখন দেয়ালের সাথে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিল। অফিসারকে সামনে দেখে বাঁধন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের শীতল অবজ্ঞা। সে ধীরস্থিতে কণ্ঠে বিদ্রুপের স্বরে বলে উঠল, তা আপনাদের ঘুষের মিটিংটা কি কমপ্লিট? কথাটা শোনা মাত্রই অফিসার যেন বাজের মতো চমকে উঠলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হাঁটু তখন থরথর করে কাঁপছে। অফিসার নিজেকে সামলে নিয়ে কোনো রকম শুকনো ঢোক গিলে গর্জে উঠলেন, কি বলছেন এইসব? দেখেন, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমরা হ্যারাস করতে বাধ্য হব। বাঁধন একটু ঘাবড়ালো না, বরং এক মুহূর্ত দেরি না করে সে নিজের ডান হাতটা অফিসারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে অত্যন্ত দৃঢ় আর গম্ভীর গলায় বলল, এই নিন করুন। বাঁধনের এমন দুঃসাহস দেখে আশেপাশের মানুষগুলো রীতিমতো অস্থির হয়ে গেল। অফিসার নিজেও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। হাসান রহমান দুশ্চিন্তায় পড়ে হাজী রহমানের দিকে তাকে ফিসফিস করে বললেন, আপু, ও এইসব কি করছে? পুলিশের সাথে কেন এই রকম ব্যবহার করছে? না মানে রাগ আমার সাথে, কিন্তু পুলিশ কি করছে? ও এই রকম করছে কেন পুলিশের সাথে? অফিসার মুহূর্তেই ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুললেন। অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বললেন, সাহস দেখাচ্ছেন? তাহলে তো আপনার সাহসের পরীক্ষায় একবার করতেই হয়। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকে আদেশ দিলেন, ওকে হ্যারাস করেন। পুলিশটি বাঁধনের দিকে এগোতে নিলে সাথে সাথে আহসান রহমান দ্রুত গিয়ে সেই পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তিনি অত্যন্ত অনুনয় করে পুলিশকে বললেন, দেখুন, আসলে আমার ছেলেটা একটু ওই রকম,
একটু বেয়াদবি করে ফেলেছে, ওকে ছেড়ে দিন। বাঁধন পুলিশের অফিসারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত দৃঢ় আর তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, আমি কোনো বেয়াদবি করি নাই। উনি একটু আগে ঘরের ভেতরে গিয়ে চুপি চুপি ঘুষ খেয়ে আসছেন। এই সত্যতা আমি এখন সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবো। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে অফিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বিষম খেয়ে কেসে উঠলেন। তার কপালে মুহূর্তের অপরাধবোধ আর দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। পুলিশ কনস্টেবল তড়িঘড়ি করে তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে অফিসারের বাঁধনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবি করার একটা সীমা থাকে, আপনি সব লিমিট ক্রস করেছেন। এর শাস্তি আপনাকে আজ হাড়ের হাড়ে পেতে হবে। ধরো ওকে, থানায় নিয়ে দুইটা জবরদস্ত ধোলাই দিলে পুলিশের সাথে মশকরা করার শখ মিটবে। অফিসারের ইশারায় একজন পুলিশ কনস্টেবল হিংস্র ভঙ্গিতে এগিয়ে এসে বাঁধনের দু হাতে টেনে ধরল। সে পকেট থেকে লোহার তৈরি হ্যান্ডকাপ বের করে সশব্দে বাঁধনের দুই কবজিতে পরিয়ে দিল। লোহা সেই বরফ শীতল স্পর্শে বাঁধনের জল আরো শক্ত হয়ে এলো, কিন্তু তার চোখের মনিতে এক বিন্দু ভয়ের রেশ মাত্র নেই। ছেলের এমন দশা দেখে আহসান রহমান আর্তনাদ করে উঠলেন। তিনি পাগলের মতো সামনে এগিয়ে গিয়ে বললেন, আরে কি করছেন আপনারা? আমার ছেলেটাকে হাতকড়া পরাচ্ছেন কেন? ও তো বাচ্চা মানুষ, না বুঝে আবেগে বলেছে। ময়মনসিংহের আকাশে জুড়ে তখন ভোরের নরম রোদ। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আনন্দমহল কলেজে সেই ঐতিহাসিক লাল ইটের দালান গুলোতে উপর রোদের আভা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বিশাল রেইন ট্রি গাছগুলোকে ছাই ঘেরা ক্যাম্পাস তখন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর। কলেজের সামনের গেটের ঠিক বাইরে নিজের বাইকে হেলান দিয়ে আয়েশ করে বসে আছে ইস্তিয়াক। পাশে তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে জটলা করছে। ইস্তিয়াকের তীক্ষ্ণ নজর রাস্তার দিকে, তখন রূপা আসছে সেই অপেক্ষায় সে অস্থির। কলেজের সামনে হঠাৎ ইস্তিয়াককে দেখে সাধারণ ছাত্রীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে, কারণ ইস্তিয়াক সচরাচর কলেজে আসে না, আর এলেই কোনো না কোনো শোরগোল পড়ে যায়। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রূপাকে আসতে না দেখে ইস্তিয়াক কিছুটা বিরক্ত হয়ে বলল, কলেজ টাইম হয়ে যাচ্ছে, ও আসে না কেন? পাশে থাকা রনি কাচুমাচু হয়ে বলল, ভাই আমিও বুঝতে পারছি না ভাই। ইস্তিয়াক আর দেরি করলো না, বাইক থেকে নেমে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। চল ভিতরে যাই, ওদের ডিপার্টমেন্টে কাউকে খুঁজে জিজ্ঞেস করব। ইস্তিয়াক তার দলবল নিয়ে দাপ্তরের সাথে কলেজে ঢুকলো। অনেক ছেলে ইস্তিয়াককে দেখে সমীহ করে বড় ভাই বলে সালাম দিতে লাগলো, কিন্তু ইস্তিয়াক সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সে সরাসরি করিডোর দিয়ে এগিয়ে চলল। আসতেই বারান্দার এক কোণে কেয়া আর বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। রূপার সাথে কাল ওদের দেখছে বলে চিনতে মোটেও সময় লাগলো না। সে সরাসরি গিয়ে তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। ইস্তিয়াককে এই হঠাৎ আবির্ভাব কেয়া আর বৃষ্টি ভয়ে কিছুটা কুঁকড়ে গেল। ইস্তিয়াক তাদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের বান্ধবী কই? বৃষ্টি কাপা গলায় আমতা আমতা করে বলল, বান্ধবী? কোন বান্ধবী? ইস্তিয়াক বিরক্তিতে কপাল চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই যে কি নাম যেন, হ্যাঁ রূপা। রূপা কই? কেয়া কাপা কাপা গলায় বলল, ও ও তো আসেনি। ইস্তিয়াক ভ্রু কুঁচকে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে সরাসরি জিজ্ঞেস করলো, কেন আসেনি? কিছু বলেছে তোমাদের? কেয়া আর বৃষ্টি দুজনে অসহায়ভাবে না সূচক মাথা নাড়ল। ইস্তিয়াক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের দলবল নিয়ে গটগট করে কলেজ থেকে বেরিয়ে গেল। ইস্তিয়াক দৃষ্টির আড়াল যেতেই বৃষ্টি ফিসফিস করে কেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলে রূপাকে কেন খুঁজছে রে? কে আতঙ্কে ফ্যাকাশে হয়ে জবাব দিল, কেন খুঁজছে জানিস না? কাল কি ঝামেলাটাই না করলো, দেখলি না? নিশ্চয়ই এই ছেলে রূপাকে মারার জন্য খুঁজছে। উফ, কাল কত করে বললাম যাস না, মেয়েটাই শুনলই না। এদিকে ইস্তিয়াক আর তার দলবল নিয়ে সরাসরি রূপাদের বাসার সামনে এসে দাঁড়ালো। বেশ সুন্দর 3তলা বাড়ি, উপরে ছাদ আর সদর দরজায় একটা বড় গেট। গেটের উপর স্পষ্ট লেখা রহমান বাড়ি। ইস্তিয়াক অস্থিরভাবে গেটের সামনে পায়চারি করছে। তার চোখে কখনো ছাদের দিকে যাচ্ছে, তো কখনো সারি সারি রুমের লাগোয়া বেলকনির গুলোর উপর দিয়ে ঘুরে আসছে। তার সারাটা অস্তিত্ব যেন ছটপট করছে শুধু একবার রূপাকে দেখার জন্য। তীব্র জোরে গা পুড়ে যাচ্ছে রূপার, শরীরটা বিষিয়ে আছে। টলমল পায়ে সে বিছানা থেকে কোনোমতে উঠল। চুলগুলো অবিন্যস্ত হয়ে পিঠের ওপর ছড়িয়ে আছে। সে ওয়াশরুমে ঢুকে ব্রাশ পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে
আলতো পায়ে বেলকনিতে দিয়ে এগিয়ে গেল, একটু মুক্ত বাতাস পাওয়ার আশায়। বাইরে পা রাখতেই তার চোখ আটকে গেল নিচে। হঠাৎ তাদের বাসার ঠিক সামনেই কলেজের ওই ছেলেগুলো দেখে রূপা রীতিমতো আঁতকে উঠল। আতঙ্কে তার বিস্ময়ে সে উপর থেকে স্থির হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ইস্তিয়াকের নজর চলে গেল উপরে, সরাসরি রূপার চোখের উপর। রূপাকে দেখা মাত্র ইস্তিয়াকের ঠোঁটে কোনো একটা চওড়া হাসি ফুটে উঠল। সে হাত নাড়িয়ে রূপাকে ইশারায় হাই জানালো।